আজকে আমি তোমাদের বলবো ক্লাস 9-এর বাংলা। আজকে শুরু করছি ক্লাস 9-এর বাংলা। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। লিখেছেন কবি কঙ্কন শ্রী মুকুন্দরাম চক্রবর্তী। এবার আমি কবি কঙ্কন কেন বললাম, এটা কি ধরনের লেখাটা দেখেই তোমরা একটা জিনিস বুঝতে পারছো পড়াটা পড়েই, যে এটা এখনকার বাংলা ভাষা নয়। এটা অনেক আগের, বলা যেতে পারে মধ্যযুগের লেখা। হুম মধ্যযুগ বলতে ব্রিটিশরা আসার বহু আগে। আনুমানিক এটা অনুমান করা যায় যে 1500 শতকের মাঝামাঝি সময়ে এটি লেখা হয়েছে। এই সময়কে আমরা সময়ের হিসেবে আমরা এই এটাকে মধ্যযুগ বলি। আহ, আরো আছে প্রাচীন যুগ। লেখা শুরু হওয়ার পর থেকে একটা পর্যায় অবধি আমরা তাকে প্রাচীন যুগ বলি। তারপর থেকে আমরা মধ্যযুগ বলি এবং আধুনিক যুগ মূলত বলি ব্রিটিশরা ভারতে আসার পর থেকে যে সমস্ত লেখা সাহিত্য চর্চা হয়েছে সেগুলোকে আমরা বলে থাকি আধুনিক যুগ। কারণ এক একটা যুগের লেখার প্যাটার্ন বা ধরন যাকে আমরা বলি বাংলায়, সেই ধরন এক এক রকম হয়। তো এই লেখাটি এই লেখাটিকে আমরা যেটা গদ্য বাংলায় যেটা বলি সেটা হচ্ছে মঙ্গল কাব্যর ধারার একটি লেখা বা কাব্য বা পদ। এইভাবে আমরা এটাকে মানে বর্ণনা করে থাকি। এবার মঙ্গল কাব্য ধারাটা আসলে কি সেটা নিয়ে আমি দু চার লাইনে একটু বলি। সেটা হচ্ছে মধ্যযুগের, অর্থাৎ 1500 দিকে 1540-30 এই এই সময়ের সময় তোমার যেটা হয়েছিল যে বাংলা সাহিত্যে বা তখন যারা লেখালেখি করতেন বা তখন একটা এক ধরনের লেখার আবির্ভাব ঘটে। সেটা হচ্ছে যে বিভিন্ন দেব দেবী নিয়ে তাদের বর্ণনামূলক, তাদের প্রচারমূলক একটা কাব্য। তো সেই কাব্য এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল অন্তজ, অর্থাৎ মূল আমরা যে বড় বড় মানে ঈশ্বরের মধ্যে বড় ছোট সেই বিষয়টা না রেখেই বলা যেতে পারে যে ধরো মহাদেব, হ্যাঁ, বা ইয়ে বিষ্ণু বা ব্রহ্মা, এনাদের কথা আমরা যেমন পুরাণে পাই। হুম পুরাণে বিভিন্ন দেবতাকে নিয়ে পুরাণ লেখা হয়েছে, পুরাণ সংহিতা এগুলো লেখা হয়েছে। এবার এর পরে যে যে সমস্ত দেবদেবীগুলোকে আমরা বলতে পারি যে অন্তজ দেবী, অর্থাৎ মা মনসা, মা শীতলা, মা চণ্ডী, এই যে পুজো বা এই যে অন্তজ শ্রেণীর দেবদেবী বলি আমরা, এই দেবদেবীর জন্য দেবদেবীর প্রচার কথা, আর যে প্রচারের জন্য তাদের মানে কীর্তি কাহিনী প্রচার করার জন্য যে সমস্ত লেখার উদ্ভব ঘটে সেই গুলোকে বলা হয় মঙ্গল কাব্য। যেমন মনসা মঙ্গল, মা মনসাকে নিয়ে লেখা, চাঁদ সদাগর মা মনসার যে কাহিনী, সেইগুলোকে আমরা বলতে পারি মনসা মঙ্গল কাব্য। তো এই মনসা মঙ্গল কাব্য এক ধারা, মানে একটা মঙ্গল কাব্যের একটা ধারা। আর একটা মঙ্গল কাব্যের আর একটা ধারা হলো দেবী চণ্ডী, মানে চণ্ডী মঙ্গল। এবার এই এই সময়, অর্থাৎ এই 1500 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে এই ধরনের সাহিত্য কীর্তি বাংলায় দেখা গিয়েছিল। যে বিভিন্ন পদকর্তা বা বিভিন্ন কবি, এনাদেরকে পদকর্তা বলা হতো। তখন ঠিক কবি এই শব্দটা আসেনি। তো এই কবিরা বিভিন্ন দেবদেবীর প্রচারমূলক কাব্য রচনা করছেন। সেটা কোনো রাজার ইয়েতেই, মানে কি বলবো, রাজার অনুরোধেও, রাজ অনুরোধে বা রাজ আদেশেও হতে পারে, আবার নিজেরাও অনেক সময় লিখে গেছেন, সেরকমও পাওয়া গেছে। তো বহু এরকম মঙ্গল কাব্য, বহু দেবদেবীর এরকম মঙ্গল কাব্য দেখা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আমাদের, সেটা মানে সব থেকে বেশি যেটা জনপ্রিয় হয়েছিল সেই দুটির মধ্যে এক হচ্ছে মনসা মঙ্গল, দুই হচ্ছে চণ্ডী মঙ্গল।
এই চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের একটা ধারা। এই চণ্ডীমঙ্গল ধারার একজন বিখ্যাত কবি বা তৎকালীন শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী। তার উপাধি ছিল কবি কঙ্কন, অর্থাৎ তাকে এটা উপাধি দেওয়া হয়েছিল, বা এতটাই তিনি শ্রেষ্ঠ কবি হিসেবে সম্মানিত হন, এবং তাকে মঙ্গল কাব্যধারার একজন অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত হওয়ার জন্য তাকে কবি কঙ্কন উপাধিতে তাকে ভূষিত করা হয়। আর কবির কিন্তু নাম, আহ, আসল নাম মুকুন্দ রাম চক্রবর্তী কিন্তু নয়, মুকুন্দ চক্রবর্তী। হ্যাঁ, হওয়ার কথা ছিল। এখানে এখানে মুকুন্দ রাম দিয়েছে। এটা আগের নতুন সংস্করণে মুকুন্দ রাম আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, আমার কাছে পুরনো সংস্করণের বই, কিন্তু মুকুন্দ চক্রবর্তী দেওয়া আছে। তো আসলে কবির নাম কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। আচ্ছা, এই কবি পরিচিতি আরেকটু বলি। কবি মুকুন্দ চক্রবর্তীর জন্ম বর্ধমান জেলা। এবং তিনি সেখান থেকে পরবর্তীকালে তিনি ইয়ে হন। তো মানে কি বলবো, তার বাবার নাম ছিল হৃদয় মিশ্র, মা মায়ের নাম দৈবকী, এবং শ্রেষ্ঠ মানে যে সরি জ্যেষ্ঠ ভ্রাতা বড় ভাইয়ের নাম ছিল কবীন্দ্র, কবিচন্দ্র। উম, এরকমই পাওয়া যায়। আর যা জানা যায় যে তার এক পুত্রের নাম শিবরাম, কন্যার নাম যশোদা, পুত্রবধূর নাম চিত্রলেখা, জামাতা মহেশ। বৈষ্ণব আদর্শে তিনি বিশ্বাসী হলেও তিনি শিবের উপাসক ছিলেন। তখন একটা সমস্যা ছিল মানুষের, শিবের উপাসক তারা শিবের পুজো করত, যারা বৈষ্ণব ছিল তারা বিষ্ণুর পুজো করত। এটা মানে একদিকে শিবের উপাসকরা, একদিকে বিষ্ণুর উপাসকরা, এইভাবেই ছিল। মানে বিষ্ণুর পুজো যে করছে সে শিবের পুজো করছে, এরকম তেমন একটা দেখা যেত না। তো তখন পাঠানদের রাজত্ব শেষ হয়, পাঠানদের সাম্রাজ্য শেষ হয়ে মুঘল সাম্রাজ্যে মানে সন্ধিক্ষণে, মানে পাঠানরা চলে যাচ্ছে, মুঘলরা তাদের সাম্রাজ্য বিস্তার করছে। এই সময় এই মুকুন্দরাম চক্রবর্তী বেড়ে ওঠেন, বা তার জীবৎকাল এই সময়ের ইয়েতে। আচ্ছা, এই যে কাব্যটি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এটি নেওয়া হয়েছে মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্য, মানে চণ্ডীমঙ্গল কাব্যটি তার লেখা। চণ্ডীমঙ্গল কাব্যের নাম, চণ্ডীমঙ্গল কাব্যটা তো একটা ধারা মঙ্গল কাব্যের, আর তার কাব্যগ্রন্থের, মুকুন্দ চক্রবর্তীর কাব্যগ্রন্থের নাম হচ্ছে অভয়ামঙ্গল। হুম। দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচার করার জন্য তিনি নাকি স্বপ্নাদেশ পান, এবং সেই স্বপ্নাদেশেই তিনি দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচার করেন। আচ্ছা, আচ্ছা, আমি শুরু করছি। ও, আরেকটা কথা, যেটা হচ্ছে তিনি মা চণ্ডীর স্বপ্নাদেশ তো পেলেন, স্বপ্নাদেশ পেয়ে তিনি চণ্ডীমঙ্গল কাব্য শুরু করলেন। কিন্তু তিনি লিখবেন কিভাবে? কারণ শুধু লিখে গেলে তো সংসার চলে না, তিনি তো সংসারী মানুষ। তো বাঁকুড়ায় তিনি যান। বাঁকুড়ায় কেন যান? তার যে জন্ম বর্ধমান, সম্ভবত বর্ধমানই, বর্ধমানে যে তার জন্ম, তো বর্ধমানের ইয়েতে বর্ধমানের কিছু সমস্যা হয় ওই ভূমি শাসন কার্যে। বর্ধমানের যিনি শাসক ছিলেন তার সঙ্গে তাদের ওই ইয়ে কি বলে, একটু জমি সংকট বা কিছু এমন একটা কিছু ঘটে যে তিনি বর্ধমান থেকে সপরিবারে তারা বাঁকুড়া ওদিকে চলে যেতে বাধ্য হন। এবং তখন বাঁকুড়ার রাজা রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ রঘুনাথ রায় তাকে
এই রঘুনাথ রায়কে তিনি যখন মাচণ্ডীর স্বপ্নাদেশের কথা বলেন তখন এবং তার সাহিত্য সৃষ্টির যে ক্ষমতা সেটা তিনি বলেন, তখন রঘুনাথ রায় তাকে মানে এই ইয়ে করেন, মানে লেখার জন্য তাকে নিযুক্ত করেন। বিষয়টা এমন যে ধরো রঘুনাথ আগেকার দিনে কি হতো, তখন রাজারা নিজস্ব খরচে, রাজকোষের খরচে কোনো রাজকবি এরকম রাখতেন, যারা লেখক রাখতেন, যারা রাজার গুণগান লিখতে পারে, আবার রাজা যেরকম লেখা সাহিত্য সৃষ্টি চাইবে সেরকম সাহিত্য সৃষ্টিও করতে পারেন। আমরা বাণভট্টের লেখা হর্ষচরিতের কথা ইতিহাসে অনেক পড়েছি। যেমন হর্ষবর্ধন রাজা ছিলেন, সেই হর্ষবর্ধন রাজা ছিলেন এবং বাণভট্টকে তার রাজসভায় রেখেছিলেন, তার সভাকবি ছিলেন, এবং বাণভট্ট হর্ষবর্ধনের স্তুতি লিখতেন, এবং সেই স্তুতি থেকে প্রথম দিকের ঐতিহাসিকেরা বা হর্ষবর্ধনের প্রতিপক্ষ শশাঙ্ককে ভিলেন এবং হর্ষবর্ধনকে হিরো, সেটা মানে বাণভট্টের লেখায় এরকম ভাবেই মানে একদম খুব উগ্রভাবে এইভাবে বর্ণনা করা হয়েছিল। তো এরকম ভাবে রাজারা নিজস্ব সভাকবি যুগ যুগ ধরেই তারা তাদের সভাকবি বা ইয়ে করে, তাদের পৃষ্ঠপোষকতা করেন যাতে তাদের গুণগান ইতিহাসে ছড়িয়ে পড়ে বা তাদের নামটাও থাকে। তো বাঁকুড়ার রাজা রঘুনাথ রায়, তিনি এই রঘুনাথ তিনি মুকুন্দ রায়কে, মুকুন্দ চক্রবর্তীকে সেই চণ্ডীমঙ্গল কাব্য যে তিনি লিখবেন বলেন, সেই লেখার সমস্ত ব্যবস্থা এবং ভরণ পোষণ তিনি করেন। আচ্ছা, এবার মূল কবিতাটা আসছি, এগুলোকে বলে পদ। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে কইল অন্ধকার, মেঘে অর্থাৎ মেঘ, কইল মানে করিল, মানে হলো, মেঘ হলো অন্ধকার, মেঘ হলো অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছি না। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান আমরা জানি যে 10টা কোণ, সেই 10টা কোণের মধ্যে একটি কোণ হচ্ছে ঈশান। ঈশান কোণটা কোনখানে? উত্তর আর পূর্ব কোণের যে মানে সংযোগ, সেই জায়গাটাকে বলা হয় ঈশান কোণ। ঠিক আছে? ঈশানে উড়িল মেঘ, ঈশানে মেঘ উড়ে গেল। সঘনে চিকুর, সঘনে মানে যে মেঘের মধ্যে মানে ইয়ে রয়েছে, খুব মেঘযুক্ত, মানে বৃষ্টি হওয়ার যে মেঘ, অর্থাৎ কালো মেঘ যে রয়েছে, সঘনে মানে মেঘযুক্ত। ঠিক আছে? ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ, যার সঙ্গে বিদ্যুৎ নিয়ে গেল। ঈশান দিকে মেঘ উড়ল, মানে উত্তর পূর্ব দিকে মেঘ উড়ে গেল। সেই মেঘ কিরকম? সঘনে, যার মধ্যে খুব কালো মেঘ রয়েছে, যার মধ্যে বৃষ্টি, জলীয় বাষ্প খুব বেশি আছে। সেই কালো মেঘকে আমরা কি বলি? যে আকাশে মেঘ আছে, আবার কি বলি? মেঘটা উড়ে গেল, বাবা কি ঘন কালো মেঘ উড়ে গেল। সেই ঘন কালো মেঘকে বলা হচ্ছে সঘনে। চিকুর মানে বিদ্যুৎ। ঈশান দিকে, তাহলে উত্তর পূর্ব দিকে যে মেঘ করেছে, সেই মেঘটা কিরকম? সেই মেঘটা হচ্ছে বিদ্যুৎ যুক্ত একটা মেঘ, যে মেঘটা মানে বিদ্যুতের ছটা বের করবে সেরকম। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, উত্তর পবনে মানে উত্তর দিকের বাতাসে মেঘ ডাকছে দূর দূর, মানে মেঘ দূর দূর করে মেঘ ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারিদিকে মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেশে মানে হচ্ছে অনবরত, মানে কোনো রকম যার ইয়ে নেই, মানে ক্ষান্ত নেই। হ্যাঁ, সেই নিমিষেশে জোরে মেঘ
গগনমণ্ডল, গগনমণ্ডল মানে গগন, গোটা ইয়ে, কি বলবো, আকাশের যে পুরো আকাশ, আকাশ ঘিরে মানে যত দূর চোখ দেখা যাচ্ছে পুরো আকাশ ঘিরে মানে এক নিমেষের জন্য মেঘ বন্ধ হচ্ছে না, মেঘ ডাকা বন্ধ হচ্ছে না। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ, চারটে মেঘে মুষলধারে জল ঝরছে। চারি মেঘ বলতে চারটে বর্ষণ করছে, বরিশে মানে বর্ষণ করছে। চারটে মেঘ বলছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। মেঘের নাম যেমন 10টা দিকের নাম, ঈশান, কৈবর্ত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, কৈবর্ত, নৈবর্ত, এই যে নামগুলো রয়েছে, ঠিক সেরকম মেঘেরও নাকি নাম রয়েছে। মেঘের নাম তৎকালীন মানুষেরা বিভিন্ন মেঘের আকার, মেঘের ইয়ে দেখে, মেঘের চরিত্র দেখে তারা নাম দিয়েছিল, যে মানে সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। হুম, এই যে চারটে মেঘ, এই চার মেঘ মিলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে একটা মেঘ হলে হয়তো বৃষ্টিটা কম হতো, চার মেঘেই মুষলধারে জল বর্ষণ করছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে। কলিঙ্গের ওপর দিয়ে, কলিঙ্গ হচ্ছে অঞ্চল, যে কলিঙ্গ এখন হচ্ছে বর্তমানে উড়িষ্যার যে জায়গাটা, উড়িষ্যার কিছু জায়গাকে আমরা, পুরো উড়িষ্যাটা না, উড়িষ্যার কিছু জায়গাকে আমরা কলিঙ্গ বলি। তো কলিঙ্গর ওপর দিয়ে কি বলছে, উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে। কলিঙ্গের ওপর দিয়ে মেঘ উচ্চ উচ্চ নাদে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। প্রলয় গনিয়া প্রজা ভাবে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় গনিয়া মানে প্রলয়টা মানে মনে মনে মানে ভয় পাচ্ছে ভীষণ, প্রলয় হবে বলে। মানে যেন চারদিকে সব মানে ইয়ে হয়ে যাচ্ছে, আহ উম কি বলবো, মানে ভয় পাচ্ছে, প্রলয় মানে প্রমাদ গুনছে, আমরা বলি না প্রমাদ গুনছে, সেরকম প্রলয় হবে বলে প্রলয় ভেবে প্রজারা বিষাদে ইয়ে গুনছে, বিষাদে প্রমাদ গুনছে, এরকম। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা প্রজা দিল রড। হুর হুর দূর দূর ইয়ে করে মানে ভয়ে, মানে বুক, ঘন মেঘ যে ডাকছে, বহে ঘন ঝড়, ঘন ঝড় বইছে দূর দূর হুর হুর করে, মানে ঝড়ের আওয়াজ। বিপাকে পড়ে ভবন মানে বাড়ি ছেড়ে, প্রজা দিল রড, রড মানে দৌড়, তাহলে বিপাকে পড়ে প্রজারা দৌড় দিল বাড়ি। ধূলা আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ধূলা আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, হরিৎ মানে হচ্ছে সবুজ, ধূলা মানে ধুলো, আচ্ছাদন পড়লো, ধুলোর আচ্ছাদন পড়লো, যা সবুজ ছিল তার উপরে ধুলোর একটা আচ্ছাদন পড়লো। ধুলে আচ্ছাদিত হইল, সরি ধুলা নয়, ধুলে আচ্ছাদিত হইল মানে ধুলোতে আচ্ছাদন মানে ঢাকা হলো, যা যে ছিল হরিৎ যেটা ছিল সবুজ। উল্টিয়া পড়ে শস্য, উল্টে শস্য পড়ে যায়, প্রজা চমকিত মানে প্রজারা চমকে উঠছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরাক বাজ। কি বলছে, চারি মেঘে জল দেয়, চারটে মেঘ আমরা দেখেছি, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, সেরকম আটটা হাতির কথাও রয়েছে। আটটা হাতির নাম হচ্ছে ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্প, দন্ত, দন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। এই যে আটটা হাতি, এই আটটা হাতি মিলে যেন, এগুলো সব সমস্ত হচ্ছে ওই বিভিন্ন কি বলবো, পুরাণ ধর্মগ্রন্থ থেকে পাওয়া বিভিন্ন মানে চরিত্র। তো সে আটটা হাতি চারটে মেঘে জল দিচ্ছে, এবং তার জন্য এই মুষলধারে জল পড়ছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, আটজন গজরাজ, সরি, সঘনে চিকুর পড়ে, সঘন মানে সেই যে মানে প্রচুর কালো মেঘ, যার মধ্যে বিদ্যুৎ
পড়ছে, সঘনে চিকুর পড়ে, মানে ওই কালো মেঘে বৃষ্টি বা কি বলবো, খুব মেঘযুক্ত যে আকাশ, তাতে কি হচ্ছে, চিকুর পড়ে, চিকুর মানে বিদ্যুৎ পড়ে, ব্যঙ্গ তরাক বাজ, ব্যঙ্গ মানে হচ্ছে ব্যাঙের মতো তরাক করে লাফিয়ে পড়া, হ্যাঁ, ব্যঙ্গ তরাক মানে ব্যাঙ যেমন তরাক করে লাফায় সেরকম তরাক করে লাফাচ্ছে কি বাজ, মানে ওই যে সঘনে ঘন মেঘযুক্ত যে মেঘ, সেই মেঘের মধ্যে ব্যাঙ যেরকম তড়াক করে লাফায় সেরকম তড়াক করে লাফাচ্ছে কে চিকুর। তার ফলে কি হচ্ছে, বাজ পড়ছে, সঘনে চিকুর পড়ে, ওই সঘন অর্থাৎ মেঘযুক্ত মানে প্রবল কালো মেঘের মধ্যে বিদ্যুৎটা পড়ছে এবং ব্যাঙের মতন তড়াক করে, ব্যাঙ যেমন তড়াক করে লাফায় সেরকম বাজ পড়ছে। হলো, করি কর সমান বরিশে জলধর, করি কর করি কর সমান বরিশে জলধর, করি মানে হচ্ছে হাতি, হাতির কি বলে সমান, মানে হাতি যেন ওই যে অষ্টগজরাজ তারা যে করছে, মানে কি বলবো, বৃষ্টি ঘটাচ্ছে, বা তারা ওই এর মধ্যে বা চারটে মেঘের মধ্যে জল দিচ্ছে, তারাই যেন এই করছে, মানে তোমার কি বলবো, তারা এই জলকে জলধারাটাকে বর্ষণ করছে, করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। এবং এই যে মানে এত জল চারিদিকে, এই জলে মহি অর্থাৎ পৃথিবী একেবারে পথ একেবারে একাকার হয়ে গেল জলে, এবং সকলেই যেন পথ হারিয়ে ফেললো, পথ হারা মানে সকলে পথ হারিয়ে ফেললো। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, ঘন ঘন চার মেঘের গর্জন শুনতে পায়, কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারো কথা কেউ শুনতে পাচ্ছে না, এত মেঘ ডাকছে। হুম, তারপরে হচ্ছে হ্যাঁ, কারো কথা পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছন্ন মানে পরিষ্কার নয়, সন্ধ্যা দিন রাত মানে সন্ধ্যা দিন রাত অনবরত যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে, তার জন্য কোনোটাই পরিচ্ছন্ন মানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না যে এখন সন্ধ্যা নাকি এখন রাত নাকি এখন মানে দিন। কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গ সমরে কলিঙ্গে সমরে মানে হচ্ছে স্মরণ করে, কলিঙ্গে সকল লোক স্মরণ করছে কাকে, জৈমিনী, জৈমিনী হলেন একজন মুনি, যাকে স্মরণ করলে নাকি এই বাজ পড়া, এত বৃষ্টি এত দুর্যোগ কমে যায়, তার জন্য কলিঙ্গে সকলে ওই জৈমিনীকে স্মরণ করছে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ, হচ্ছে হুর হুর দূর দূর শুধু এই ঝড় বৃষ্টি বাজ পড়া এইগুলো শব্দ শুনতে পাচ্ছে, কেউ রবির কিরণ দেখতে পাচ্ছে না কোথাও। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে মানে গর্ত ছাড়ি মানে গর্ত ছেড়ে ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, ভাসছে, ভেসে বুলে মানে ভ্রমণ করছে, ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, গর্ত ছেড়ে সাপ জলে ঘুরে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থর কলিঙ্গ মণ্ডলে, আমি মানে কোথায় জল আর কোথায় স্থল, কলিঙ্গ অঞ্চলে, কলিঙ্গ মণ্ডলে মানে কলিঙ্গ অঞ্চলে, সমগ্র কলিঙ্গটা এমন জলের মধ্যে ডুবে গেছে যে কোথায় জল আর কোথায় স্থল কিচ্ছু কেউ জানে না। নিরবধি মানে অনবরত, 7 দিন বৃষ্টি নিরন্তর মানে নিরন্তর মানে একটানা, অনবরত 7 দিন বৃষ্টি হচ্ছে একটানা। আছুক শস্যের কার্য
হেজ্জে গেলা ঘর, মানে শস্য, বাড়িতে যে শস্য আছে সেই শস্য কি হলো, হেজ্জে মানে ভিজে গেছে, জলের প্লাবনে হেজে গেছে মানে পচে গেছে। এটা এই হেজে গেছে কথাটা হয়তো গ্রামাঞ্চলে এখনো মানুষ ব্যবহার করে, মানে বলে হেজ্জে গেলা মানে হেজে গেল বা পচে গেল। ঘরে রাখা আছুক মানে আছে যেটা, সেই শস্য শস্যের কাজ বা শস্য ঘরের মধ্যে থেকে সেই শস্য পচে গেল। মেঝে মেঝাতে পরয়ে শিল, বিদারিয়া চাল। মেঝাতে মানে মেঝেতে, পরয়ে মানে পড়ে, শিল মানে পাথর বা প্রস্তর, বিদারিয়া মানে বিদীর্ণ হয়ে যাচ্ছে, মানে মানে ফেটে যাচ্ছে। ঘর মানে ওপরে শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টির শিলা মানে পড়ে পড়ে মানে ইয়েতে সমস্ত পাথর টাথর পড়ে সব চাল ভেঙে যাচ্ছে, চাল ফুটো হয়ে যাচ্ছে। মাটির বাড়ির চাল তো এগুলো অনেক সময় হয়ে যাচ্ছে, চালের শিলাবৃষ্টির শিলা পড়ছে এবং তারপরে মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। ভাদ্র মাসে যেমন পড়ে থাকা, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। তাহলে ভাদ্র মাসে যেরকম ধূপধাপ করে তাল পড়ে, তেমন এই শিলা পড়ছে, ধূপধাপ করে শিলা পড়ছে। হুম। চণ্ডীর আদেশে আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশ কে পান? বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়েছেন। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। মঠ অট্টালিকা সব তাই ভেঙে খান খান করছে, অর্থাৎ চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অর্থাৎ মন্দির যেখানে পূজা অর্চনা হয়, সেই মঠ অট্টালিকা অর্থাৎ বড় বাড়ি সমস্ত কিছু ভেঙে খান খান করছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারদিকে পর্বতের মতন বিশাল বিশাল ঢেউ বইছে, সমুদ্রের ঢেউ আসছে। উঠে পড়ে ঘরগুলা করে দলমল। মানে ওই যে ঢেউগুলো সেগুলো মানে ঘরের সমান উঠে পড়ছে এবং তারপরে সমস্ত কিছুকে করছে, মানে কি বলবো, টালমাটাল করে দিচ্ছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ সব চণ্ডীর আদেশে ছুটছে। অম্বিকা মঙ্গল গান, কবি শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল ওই অভয় মঙ্গলেরই এক নাম, হ্যাঁ, মানে অম্বিকা মঙ্গল এই কাব্যগ্রন্থটি, এই যে অংশটা অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, মানে কবি কঙ্কন অম্বিকা মঙ্গলের গান গাইছেন, এই অংশটাকে বলা হতো ভণিতা। আগেকার দিনে অর্থাৎ বহু আগে প্রাচীনকাল বা মধ্যযুগের সাহিত্যে কিন্তু কবি প্রত্যেকটি কবিতার শেষে বা প্রত্যেকটি প্রচ্ছদের শেষে এইরকম ভাবে তার নিজের নামটি লিখে যেতেন। এই জায়গাটিকে বলা হতো যে ভণিতা, ভণিতা অংশ। আচ্ছা, কি বলে, আজকে এটা পড়ালাম, এতটুকুই। আশা করছি তোমাদের কিছুটা হলেও সুবিধা হবে, যদিও অনেক দিন পর পড়াচ্ছি বলে আমার কিছুটা সমস্যা হচ্ছে। তো আশা করছি সেই সমস্যাগুলো, আমার সমস্যাগুলোও আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। আর ভালো করে পড়াশোনা করো। এক মিনিট, একটা জিনিস যেটা দেখার জন্য আমি, হ্যাঁ, কড়িকর বলেছিলাম, যে কড়ি মানে হাতি, হাতির তো হাত হয় না, হাতির শুঁড়কে বলে কড়িকর। আমি কড়িকর মানে হাত হয়, তো মানে হাতের আরেকটা নাম হচ্ছে কর। কর মানে হাতও হয়, শুঁড়ও হয়, হ্যাঁ। তো ওইখানে যে কড়িকর যে ইয়েটি রয়েছে, শব্দটি ছিল, তখন ওটা আমি একটু মানে ভুলে গেছিলাম বলে আমি হাতিটা বললাম। ওই কড়িকর সমান বরিশে জলধারা, কড়িকর মানে ওই হাতি তার শুঁড় দিয়ে জলধারাকে বর্ষণ করছে, মানে ওই যে গজরাজের কথা বলা হয়েছিল, সেই গজরাজ তাদের সুর দিয়ে জল করছে। আচ্ছা, এবার এইটুকু আমি স্যাটিসফাইড ছিলাম না, এইটুকু আমি মানে বললাম, মানে ভুলে গেছিলাম বলে ওটা একটু চেক করে নিলাম, দেখে নিলাম যে কড়িকরের শব্দের অর্থটা কি হয়।
আজকে এই এই পর্যন্তই। ভালো থেকো।